আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছেলেদের জন্য একটি বড় সুখবর দিচ্ছে হাইকোর্ট। হাইকোর্টের এই জাজমেন্ট যেটা আজকে আলোচনা করতে চলেছি, সেই জাজমেন্টে কিন্তু সম্পূর্ণ খারিজ করে দেওয়া হলো স্ত্রীর খোরপোশ। একটা বড় জাজমেন্ট। এই জাজমেন্ট আপনারা আপনাদের কেসে ব্যবহার করতে পারেন। যারা এই ধরনের খোরপোশের কেসে ভুক্তভোগী জর্জরিত, তারা অবশ্যই আপনাদের কেসে এই রায়টিকে ব্যবহার করুন এবং সেখান থেকে আপনারাও কিন্তু মুক্তি পেতে পারবেন খোরপোশ মামলা থেকে। তো বন্ধুরা, কি ছিল সেই মামলা, চলুন দেখা যাক। বন্ধুরা, ঘটনাটা এরকম ছিল যে স্বামী স্ত্রীর বিবাহ হয় 2010 সালে এবং কিছুদিন বাদে স্ত্রী এবং স্বামীর মধ্যে মনোমালিন্য হয় এবং স্ত্রী বাপের বাড়ি চলে যায় এবং বাপের বাড়িতে গিয়ে স্বামীর এগেনস্টে একটি মেনটেনেন্সের কেস করেন সেকশন 125 সিআরপিসিতে। এবার ফ্যামিলি কোর্ট স্ত্রীর জন্য 8,000 টাকা এবং মাইনর সানের জন্য অর্থাৎ নাবালক পুত্রের জন্য 5,000 টাকা মেনটেনেন্স ধার্য করেন। এই রায়তে স্বামী কিন্তু খুশি হন না এবং মজার ব্যাপার, স্ত্রীও এই রায়তে খুশি হন না। এর ফলে দুজনেই হাইকোর্টে যান এবং ক্রিমিনাল রিভিশন ফাইল করেন। স্বামী ক্রিমিনাল রিভিশন ফাইল করেন যে তার কেসটিকে আরও একবার দেখা হোক, যে এই যে অর্ডার হয়েছে 8,000 টাকা স্ত্রীর জন্য এবং ছেলের জন্য 5,000 টাকা, এই অর্ডার অনেক বেশি, তার সঠিক যে খোরপোশের অর্ডার সেটা করা হোক। এই বলে কিন্তু হাইকোর্টে স্বামী গেছেন এবং স্ত্রী গেছেন যে তার এই যে টাকা অর্ডার হয়েছে সেটা অনেক কম হয়েছে, আরো বেশি হওয়া উচিত ছিল। এই পর্যায়ে হাইকোর্টকে দেখতে হতো যে ফ্যামিলি কোর্ট সঠিক খোরপোশ নির্ধারণ করেছে কি না। এই সময় স্বামী পক্ষের আইনজীবী একটি গুরুত্বপূর্ণ বিষয় কোর্টের সামনে তুলে ধরে যে স্ত্রী অন্যত্র একটি মামলায় স্ত্রী একটি এফিডেভিটের সঙ্গে নেট ওয়ার্থ সার্টিফিকেট এবং একটি আইটিআর জমা দেয়। সেক্ষেত্রে 2022-23 অর্থবর্ষে তার বার্ষিক ইনকাম দেখা যায় 4,58,000 টাকা এবং এই যে তথ্য কিন্তু তার অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটির যে এফিডেভিট, সেই এফিডেভিটে কিন্তু লুকিয়ে গেছেন সম্পূর্ণভাবে এবং সেখানে তিনি কিন্তু এর কোনো উল্লেখ করেননি। অপরদিকে স্ত্রীর অ্যাডভোকেট জানান যে তার কোনো ধরনের কোনো ইনকাম নেই, তার বাবার কিছু ফিক্সড ডিপোজিট আছে, সেইখান থেকে যে ইন্টারেস্ট আছে সেটা দিয়েই তিনি জীবনযাপন করেন এবং সেটা খুবই অল্প, তার জীবন ধারণের জন্যে কিন্তু যথেষ্ট নয়। এবং স্বামীর পক্ষের অ্যাডভোকেট জানান যে এই যে তথ্য গোপন তিনি করেছেন, এই তথ্য গোপন কিন্তু একটি অপরাধ এবং এই কারণের জন্যেই নিম্ন আদালতের যে অর্ডার এসছে সেই অর্ডার কিন্তু সঠিক হয়নি। ছেলে অর্থাৎ স্বামী কিন্তু তার ছেলের যে খোরপোশ, সেই খোরপোশ দিতে একেবারেই অরাজি নন। তিনি কিন্তু চান খোরপোশ দিতে, কিন্তু স্ত্রীর খোরপোশ তিনি দিতে চাইছেন না। তার কারণ তার কিন্তু যথেষ্ট ইনকাম রয়েছে। হাইকোর্টে সমস্ত সাক্ষী সবুত এবং সমস্ত অ্যাডভোকেটদের কথা এগুলো বিচার করার সময় দেখেন যে স্বামীর যে কথাগুলো সেগুলো নিম্ন আদালত অর্থাৎ ফ্যামিলি কোর্ট কিন্তু গুরুত্ব দিয়ে দেখেননি এবং সে যে প্রমাণগুলো সেখানে দিয়েছে সেগুলো সঠিকভাবে যাচাই করে দেখা হয়নি। সুতরাং এই যে জাজমেন্ট ফ্যামিলি কোর্ট দিয়েছে সেটা কিন্তু ত্রুটিপূর্ণ এবং সেটাকে পুনর্বিবেচনা করার জন্যে কিন্তু আবার ফ্যামিলি কোর্টে কেসটিকে পাঠানো হয় এবং এই যে স্ত্রীর যে খোরপোশ অর্ডার হয়েছে সেটি কিন্তু নাকচ করে দেন হাইকোর্ট। সুতরাং আপনারা বুঝতে পারলেন যে এই যে মামলাটি আমরা এখন আলোচনা করলাম, যদি আপনি মিথ্যে
কিছু আপনার এফিডেভিটে পুট করার চেষ্টা করেন, আপনার ইনকাম আছে কিন্তু তার সত্ত্বেও আপনি দেখাচ্ছেন আপনার ইনকাম নেই, সেক্ষেত্রে এই মিথ্যে যদি প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনার খোরপোশ বন্ধ হয়ে যাবে। এবং তারপরেও উপরন্তু আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আপনার এগেনস্টে কিন্তু ক্রিমিনাল কেসও হতে পারে তথ্য গোপন করা এবং আদালতে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্যে। তো এর জন্যে অবশ্যই যে জিনিসগুলো আপনি কোর্টের কাছে দেবেন সেগুলো অবশ্যই ভেবেচিন্তে দেবেন এবং কোনো তথ্য গোপন করবেন না, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনারই অনেক সমস্যা হতে পারে। এবং স্বামীরা কি খেয়াল রাখবেন, স্বামীরা অবশ্যই খেয়াল রাখবেন যে স্ত্রীর প্রতিটা পদক্ষেপের উপরে আপনাদেরকে নজর রাখতে হবে এবং প্রত্যেকটা ছোট ছোট যে সাক্ষী এবং ছোট ছোট যে তথ্য এগুলো কিন্তু আপনাকে কালেক্ট করে রাখতে হবে এবং সেগুলো সম্পূর্ণ প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে প্রথম আপনি যখন আপনার জবাব দিচ্ছেন সেই জবাবের সঙ্গে কিন্তু আপনাকে জমা দিতে হবে, কিংবা যখন সাক্ষী হবে সেই সাক্ষীর সময় কিন্তু আপনাকে জমা দিতে হবে। সেটা লোয়ার কোর্ট দেখুক কি না দেখুক, পরবর্তীকালে আপনি হাইকোর্টে গেলে কিন্তু তার বেনিফিট পেতে পারবেন। কিন্তু আপনি যদি লোয়ার কোর্টে সেই জিনিসটা না দেন, হঠাৎ করে হাইকোর্টে কিন্তু আপনি কোনো নতুন তথ্য জমা দিতে পারবেন না। তখন কিন্তু আপনার এই জায়গাটা আসবে যে আপনি প্রথমে যখন কেস শুরু হয়েছিল তখন কিন্তু আপনি এই তথ্য জানাননি, এখন জানাচ্ছেন, সুতরাং সেটা কিন্তু কাজে দেবে না। সুতরাং আপনাকে একেবারে প্রথম থেকেই কিন্তু আপনার ভিতটা শক্ত করতে হবে এবং ছোট ছোট যে প্রমাণগুলো আপনি পাচ্ছেন সেগুলোকে আপনাকে কালেক্ট করতে হবে এবং কোর্টের কাছে জমা দিতে হবে। তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিও? যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।